আমার নাম চিন্ময়। আমি জীবনে অনেক জায়গায় বদলে চাকরি করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। ঘটনাটা বেশ কয়েক বছর আগের, যখন আমি চাকরির সূত্রে একটা ছোট্ট গ্রামে বদলি হলাম। গ্রামের নাম ছিল দেউলগড়। নামটা যেমন সুন্দর, ঠিক তেমনি অচেনা। শীতের এক মেঘলা দুপুরে আমি কলকাতা থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে কুয়াশায় ঢাকা পরিবেশ। একটা পুরনো ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মনে হচ্ছিল নতুন জায়গায় জীবনের আরেকটা অধ্যায় শুরু হচ্ছে। বাস ধীরে ধীরে এগিয়ে চলল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছিলাম প্রকৃতির রূপ। শীতের দুপুরে গাছপালার মাথায় কুয়াশার চাদর লেগেছিল। আকাশটা যেন রাগ করে আছে, সবসময় মেঘলা, রোদের কোনো চিহ্ন নেই। একটা সময় এমনও মনে হচ্ছিল এই মেঘলা আকাশ বুঝি আমার মনের ভেতরে জমে থাকা একাকিত্বের ছায়া হয়ে উঠেছে। বাস চলতে চলতে সন্ধ্যা নামল। রাস্তার দুই পাশের গাছের সারি যেন অন্ধকারে হারিয়ে গেল। যাত্রীরা একে একে নেমে যাচ্ছিল। আর আমি মনের মধ্যে একটু একটু করে ভয় আর কৌতূহল মিশিয়ে অপেক্ষা করছিলাম আমার গন্তব্যের। রাত প্রায় 10টা নাগাদ বাস আমার স্টপে থামল। ড্রাইভার জিজ্ঞেস করলেন, এইখানেই নামবেন? হ্যাঁ, এখানেই দাঁড়াও। বাসের দরজা দিয়ে নিচে নামতেই কেমন যেন একটা শীতল হাওয়া আমাকে ছুঁয়ে গেল। দেউলগড় স্টপে নামার পর বুঝলাম এ জায়গা শহর থেকে অনেক দূরে। আশেপাশে কোনো আলো নেই, ফাঁকা রাস্তা, যেন পুরো গ্রাম ঘুমিয়ে আছে। চাঁদও মেঘে ঢাকা, আর আমি একা একা দাঁড়িয়ে। একটা চাপা আতঙ্ক যেন আমার পায়ের নিচের মাটি সরিয়ে দিতে চাইছে। একটু সাহস সঞ্চয় করে গ্রামের দিকে হাঁটা শুরু করলাম। রাস্তা কাঁচা, চারিদিকে শীতের নিস্তব্ধতা। কিছু দূর যেতে না যেতেই শুনলাম পেঁচার ডাক। সেটা শীতের রাতে যতটা সাধারণ, আমার জন্য ততটাই অস্বস্তিকর হয়ে উঠল। কিছুক্ষণ পরে ঝোপের আড়ালে কি একটা যেন নড়ে উঠল। আমি এত জোরে চমকে উঠলাম যে মনে হলো হার্ট যেন বন্ধ হয়ে যাবে। দেখলাম একটা শেয়াল রাস্তার ওপাশে চলে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ মেঘ গর্জন করল। মনে হচ্ছিল ঝড় এসে পড়বে। আর ঠিক তখনই শুরু হলো বৃষ্টি। কোনো রকমে মাথায় ব্যাগটা ধরলাম, কিন্তু ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ঝাপটা আমাকে কাবু করে ফেলল। চারপাশের অন্ধকার যেন আরো ঘন হয়ে উঠেছে। ঠিক তখনই একটা কর্কশ গলার আওয়াজ ঠিক আমার পেছন থেকে ভেসে এলো। এই যে বাবু, এখানে কি করছেন এই রাতে? পেছনে ফিরে দেখলাম একজন মধ্যবয়স্ক লোক, পরনে পুরনো পাঞ্জাবি, হাতে একটা লণ্ঠন। তাকে দেখে কেমন যেন অদ্ভুত ঠেকল। আমি চিন্ময়, চাকরির কাজে বদলি হয়ে এখানে এসেছি। গ্রামে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। লোকটা এক মুখ হাসি দিয়ে বলল, চলুন, আমি আপনাকে গ্রামে পৌঁছে দিই। এই রাত বিরেতে এখানে একা ঘোরা একদমই ঠিক না। তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম। এই ঝড় বৃষ্টির রাতে একটা অদ্ভুত অচেনা লোককে ভরসা করাটা কি ঠিক হলো? আর তাছাড়া কি বা করব? লোকটা হাঁটছিল ধীর পায়ে, কিন্তু কেমন যেন নিঃশব্দে। আশেপাশে কোনো শব্দ নেই, শুধু আমাদের পায়ের আওয়াজ আর মাঝে মাঝে ঝিঝি পোকাদের ডাক। ভেতরে ভেতরে আমি বেশ ভয় পাচ্ছিলাম। লোকটার কথা খুবই কম, মাঝে মাঝে শুধু ঘুরে তাকাচ্ছে আর অদ্ভুতভাবে হাসছে। বৃষ্টিটাও অনেকক্ষণ আগেই থেমে গেছে। ওই তো গ্রামটা দেখা যাচ্ছে। এত কাছে গ্রামটা ছিল তা একেবারে বুঝতেই পারিনি। গ্রামের কাছে পৌঁছানোর পর লোকটা থেমে গিয়ে বলল, এই যে বাবু, গ্রাম এসে গেছে।
এবার আপনি পৌঁছে যাবেন, আমাকে আর দরকার নেই। আমি কিছু বলতে যাব তার আগেই সে অন্ধকারের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। আমি চারপাশে তাকালাম, কিন্তু তাকে কোথাও দেখতে পেলাম না। বৃষ্টির ফোঁটার শব্দের মধ্যে এক মুহূর্তের জন্য পুরো গ্রামটাকে যেন মৃতপ্রায় মনে হলো। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। মনে হচ্ছিল লোকটা আদৌ মানুষ ছিল তো। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই জানলার বাইরে তাকালাম। দেউলগড় যেন প্রকৃতির বুকে আঁকা একটা ছবি। আশেপাশে ছোট ছোট কুঁড়ে ঘর, কিছু দূরে ধানের ক্ষেত, আর তার পেছনে সবুজ জঙ্গল। ভোরের আলো ঠিকরে পড়ছে চারিদিকে। গ্রামের মানুষজনের কোলাহল, গরুর গাড়ির চাকা ঘুরছে, আর হালকা মেঘলা আকাশ। আমি নিজের কাজের জায়গা দেখতে বের হলাম। গ্রামের মেঠো পথে হাঁটতে হাঁটতে এমন একটা অদ্ভুত শান্তি পেলাম যা আমি শহরের জীবনে কোনোদিনও পাইনি। গ্রামের প্রতিটা মানুষ যেন জীবন্ত গল্প বলে। কেউ ক্ষেতের কাজে ব্যস্ত, কেউ গরু চড়াতে নিয়ে যাচ্ছে। রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখে থামলাম। একটা কুয়াশা ঢাকা সকাল, আর গরম চায়ের চুমুকের চেয়ে ভালো কিছু হতেই পারে না। চায়ের দোকানটা চালাচ্ছিলেন একজন বয়স্ক লোক। নাম জানলাম রঘুবীর। লম্বা সাদা দাড়ি, সরু গড়ন, আর চোখে যেন অভিজ্ঞতার ছাপ। আমি একটা চায়ের অর্ডার দিলাম। চা করতে করতে রঘুবীর বললেন, আপনি তো নতুন লোক মনে হচ্ছে। হ্যাঁ, আমি চিন্ময়, এখানে বদলি হয়ে এসেছি। এই গ্রামটা শান্তিপ্রিয় বাবু, তবে কিছু জায়গা এড়িয়ে চলুন। কোন জায়গা বলুন তো? তিনি নিচু গলায় বললেন, গ্রামের শেষের ওই জঙ্গল, ওটা অভিশপ্ত জায়গা। রাতে তো কেউই সেখানে যায় না। আমার মনে আগের রাতের কথা ভেসে উঠল। হঠাৎ করে বললাম, আমি গত রাতে ওই পথ দিয়ে গ্রামে এসেছি, আর একজন অদ্ভুত লোক আমায় গ্রামে পৌঁছে দিল। রঘুবীরের চোখ বড় হয়ে গেল। তিনি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, এই লোকটা দেখতে কেমন ছিল বাবু? আমি তার বর্ণনা দিলাম। শুনে রঘুবীর থমকে গেলেন। তারপর গভীর গলায় বললেন, তাহলে তো তুমি প্রেতাত্মার দেখা পেয়েছো বাবু। গ্রামবাসীরা বলে ওই জঙ্গলে এক আত্মা ঘুরে বেড়ায়। সে কখনো সাহায্য করে, কখনো ভয় দেখায়, কিন্তু তার আসল পরিচয় আমরা কেউ জানি না। ওই জায়গাটা অভিশপ্ত, আর কোনো ভালো মানুষ সেখানে যেতে চায় না। তুমি আর কখনো ওই পথে যেও না। আমি মুখে কিছু না বললেও মনের মধ্যে যেন কৌতূহল জেগে উঠল। রাতে ঠিক করলাম ওই জঙ্গল দেখতে যাব। রাতের আকাশ মেঘলা ছিল, আর আমি একা পায়ে হেঁটে জঙ্গলের দিকে এগোলাম। চারপাশ নিস্তব্ধ। গ্রামের কাঁচা রাস্তা ধরে কিছুটা হাঁটার পর ওই জঙ্গলের ধারে পৌঁছালাম। হঠাৎ করেই শেয়ালের ডাক শোনা গেল। কাঁধের ওপর অজান্তেই একটা শীতল অনুভূতি বয়ে গেল। ভেতরে ঢুকে দেখি বড় বড় গাছের ছায়া যেন অন্ধকারের মধ্যে আরো ভয়াবহ মনে হচ্ছে। ঝিঝি পোকার ডাক আর প্যাঁচার আওয়াজ মিলিয়ে এমন পরিবেশ তৈরি করলো যেন এখানে মৃত্যুর হাতছানি। আমি গভীর জঙ্গলে ঢুকতেই হঠাৎ ঝোপের মধ্যে থেকে একটা শব্দ হলো। চমকে গিয়ে টর্চের আলো ফেললাম। কিছুই নেই, কিন্তু মনে হলো যেন কেউ আমাকে পেছন থেকে দেখছে। ঠান্ডা হাওয়ার সঙ্গে ঝোপঝাড় নড়তে লাগলো। আমার মনে হচ্ছিল পায়ের নিচের মাটি যেন কেঁপে উঠছে। হঠাৎই একটা কর্কশ আওয়াজ শুনলাম। পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু বাতাসে একটা গন্ধ, যেন সুরভির সঙ্গে মিশে আছে ভয়। আমার বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। একটা সময় মনে হলো যেন গাছপালার আড়ালে কারোর ছায়া দেখলাম। সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছিল। ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম, কিন্তু ঠিক তখনই সেই ছায়া মিলিয়ে গেল। রাত তখন গভীর। আমি জঙ্গলের এক কোণে দাঁড়িয়ে, ভয়
আমার গলা শুকিয়ে আসছে, পায়ের নিচের মাটি যেন জমে গেছে। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই সেই অদ্ভুত লোকটা, মানে গত রাতে যে আমায় সাহায্য করেছিল, তাকে দেখলাম ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে একরকম ভেসে চলে এলো। এবার তাকে স্পষ্ট দেখলাম। সে যেন একটা অস্পষ্ট আলোয় ঘেরা, তার চোখে দুঃখ আর মুখে একটা নরম হাসি। তুমি তুমি কে? আমি ভাঙা গলায় জিজ্ঞেস করলাম। সে এক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমার নাম মানিক বাড়ুজ্জে। এই গ্রামটা এক সময় আমার ছিল। তুমি এখানে এসেছো, তাই আমার ইতিহাস তোমার জানা উচিত। আমি তার মুখের দিকে তাকিয়েছিলাম। সে বলতে শুরু করলো, আর আমি তার অতীত জীবনের চিত্র যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। অনেক বছর আগে আমি ছিলাম এই গ্রামের জমিদার, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ ছিল গ্রামের মানুষের পাশে দাঁড়ানো। আমি আমার সব উপার্জন গ্রামের লোকেদের দান করতাম। যারা অসহায় ছিল তাদের খাবার দিতাম, যারা অসুস্থ ছিল তাদের চিকিৎসার ব্যবস্থাও করতাম। এভাবেই গ্রামবাসী আমাকে ভালোবাসতে শুরু করলো। কিন্তু আমার এই দান ধ্যান কারো কারো গাত্রদাহের কারণ হয়ে দাঁড়ালো। গ্রামের ব্যবসায়ী সোমনাথ কর, এক লোভী মানুষ, সে আমার উপর ক্রমশ রেগে উঠেছিল, কারণ গ্রামের লোক আমার কাছে সাহায্য চাইতো আর তার দোকান প্রায় ফাঁকা থাকতো। তার ব্যবসাও ক্ষতি হচ্ছিল আর সে আমাকে দোষ দিচ্ছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু সোমনাথ আপনার কি ক্ষতি করলো? মানিকের চোখে হঠাৎ একটা রাগের ছাপ দেখা গেল। সেই ঈর্ষার আগুন একদিন তাকে অমানুষ করে তুলল। এক রাতে সে আমাকে নিজের লাভের প্রস্তাব দিতে এলো। বলল, বলি কি, তোমার এই দান ধ্যান বন্ধ করো, গ্রামের লোককে আমার দোকান থেকে জিনিস কিনতে দাও, তা না হলে ফল ভালো হবে না। আমি স্পষ্ট করে তাকে জানিয়ে দিলাম, মানুষের সেবা করা আমার কর্তব্য। তুমি আমাকে ভয় দেখাতে এসো না সোমনাথ। তোমার ব্যবসার ক্ষতি হলে নিজের কাজে মন দাও, আমাকে দোষ দিও না। মানিকের কণ্ঠ দেখলাম ভারী হয়ে এলো। তখনই তার চোখে সেই ঘৃণার ছায়া দেখেছিলাম, কিন্তু ভাবিনি সে এত নিচে নেমে যাবে। কয়েকদিন পর এক রাতে সে আমাকে ডেকে পাঠালো, বলল জরুরি কথা আছে। আমি তার কথা বিশ্বাস করে এই জঙ্গলের এখানে এলাম। তখন রাত গভীর ছিল, আমি একা দাঁড়িয়ে আছি। দেখলাম সোমনাথ আমার কাছে এসে দাঁড়ালো। বলো সোমনাথ, কি বলবে? সোমনাথ পিছন থেকে ছুরি বের করলো। কিছু বুঝে ওঠার আগে সে আমাকে আঘাত করলো। আমি পড়ে গেলাম, আমার রক্ত মাটিতে মিশে যাচ্ছিল, আর সে পায়ের কাছে দাঁড়িয়ে হাসছিল। তার হাসি এখনো আমার কানে বাজে। মানিক থেমে গেল। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম, কিছু বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। সে আবার বলল, আমার শরীরটা তখন নিথর হয়ে পড়েছিল, আর সোমনাথ এখান থেকে চলে গেল। তারপর থেকে আমি এই জঙ্গলে ঘুরে বেড়াই। আমি কারো ক্ষতি করি না, শুধু যাদের সত্যিকারের সাহায্যের দরকার তাদের সাহায্য করি। কিন্তু আমার আত্মা শান্তি পায়নি, আমার মনের ভার এখনো কমেনি। তাহলে এখন কি হবে? মানিক শান্ত গলায় বলল, আমার মৃত্যুর সত্য জানার সময় এসেছে। গ্রামের লোককে বলো আমার কাহিনী, তবে তাদের বলতে বলো আমি প্রতিশোধ চাই না, আমি শুধু সত্যের প্রকাশ চাই। আর সেই সত্য প্রকাশ হলেই আমার আত্মা মুক্তি পাবে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভোরের আলো ফুটতে শুরু করেছে। চারপাশের জঙ্গল ধীরে ধীরে আলোকিত হতে লাগলো।
মানিকের ছায়ামূর্তি আস্তে আস্তে মিলিয়ে গেল। আমি এক অদ্ভুত বিষণ্ণতা নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে এলাম। মনে হচ্ছিল তার কথা আমার হৃদয়ে গভীর ছাপ রেখে গেছে। পরদিন বিকেল, মনটা ভরাক্রান্ত ছিল। বারবার মানিকের কথা মনে পড়ছিল। তার দুঃখজনক ইতিহাস আর আত্মার যন্ত্রণার কথা ভাবলে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠছিল। আর থাকতে না পেরে সন্ধ্যার দিকে আবার সেই চায়ের দোকানে গেলাম। রঘুবীর বুড়ো চায়ের কাপে চুমুক দিচ্ছে, আর তার সঙ্গে ছিল 2 গ্রামবাসী। আমি গিয়ে বসতেই রঘুবীর বলল, কি হলো বাবু, মুখ শুকনো কেন? আমি একটু ইতস্তত হয়ে বললাম, গত রাতে আমি সেই জঙ্গলে ছিলাম, ওই প্রেতাত্মার দেখা পেয়েছি। জানেন সে কে? সে মানিক বাড়ুজ্জে, এই গ্রামেরই একজন মানুষ। আর তার মৃত্যুর পেছনে রয়েছে এক করুণ ইতিহাস। রঘুবীর চমকে উঠে বলল, কি বলছো? পাশের 2 গ্রামবাসীও চেয়ারে সোজা হয়ে বসলো। একজন বলল, আমাদের মানিক, তার সঙ্গে দেখা হয়েছিল। আমি গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলাম, মানিক এই গ্রামের জন্য জীবন কাটিয়ে দিয়েছিল। সে দান ধ্যান করে গ্রামের মানুষকে সাহায্য করত, কিন্তু গ্রামের ব্যবসায়ী সোমনাথ কর তার শত্রু হয়ে দাঁড়ায়। ঈর্ষার বশে একদিন সোমনাথ তাকে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে। সব শুনে গ্রামবাসীরা রাগে ফেটে পড়লেন। একজন বললেন, এটা তাহলে আমাদের মানিক, সেই ভালো মানুষটা। আর সোমনাথ কর, তাকে এভাবে বাঁচতে দেওয়া যাবে না। দল বেঁধে সবাই সোমনাথের বাড়ির দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যেই তাকে ধরে নিয়ে জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। আমি তাদের সঙ্গেই গেলাম, কিন্তু মনে হচ্ছিল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। জঙ্গলে পৌঁছাতেই গ্রামের লোক চিৎকার করে বলল, মানিকদা, আপনি এসে সোমনাথরে শাস্তি দিন, সে আপনার হত্যাকারী। ঠিক তখনই হাওয়ার সঙ্গে কাঁপতে থাকা গাছপালার মধ্যে থেকে মানিকের আত্মা আবার প্রকট হলো। তার মুখ গম্ভীর, কিন্তু চোখে সেই চিরপরিচিত দুঃখ। সে ধীরে ধীরে সামনে এলো, আর সোমনাথ ভয়ে কাঁপতে কাঁপতে তার পায়ে পড়ে গেল। কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন মানিকদা। আমি ভুল করেছি, আপনার জীবন নিয়েছি, কিন্তু আমি আপনার মতো মহান হতে পারিনি। আমাকে মাফ করে দিন মানিকদা, আমাকে মাফ করুন। মানিকের কণ্ঠ গভীর কিন্তু শান্ত। তুই আমার জীবন নিয়েছিস সোমনাথ, কিন্তু তোর ভেতরে এখনো ভালো কিছু আছে। আমি তো প্রতিশোধ চাই না। তুই যদি সত্যিই অনুতপ্ত হোস, তবে এই গ্রামকে ভালোবেসে তোর বাকি জীবন কাটাবি, মানুষকে সাহায্য করবি। আমি তো সবাইকে ভালোবাসতাম। তোর শাস্তি হবে নিজের ভুলের ভার বইতে থাকা। এটা শুনে গ্রামবাসীরা ক্ষোভে ফুঁসতে লাগলো। একজন চিৎকার করে বলল, এটাই শাস্তি, আমরা ওকে এখানেই শেষ করে দেব। কিন্তু মানিক শান্ত গলায় বলল, না, কারো জীবন নেওয়ার অধিকার কারোর নেই। প্রতিশোধ এই গ্রামকে আরো অভিশপ্ত করে তুলবে। গ্রামবাসীরা চুপ হয়ে গেল। তাদের চোখে অস্বস্তি আর ক্ষোভের মিশ্রণ। মানিক ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল। 5 দিন কেটে গেছে। সেই রাতের পর থেকে আমি আর চায়ের দোকানে যাইনি। জীবনের স্বাভাবিক গতিতে ফিরে আসার চেষ্টা করছিলাম, কিন্তু মানিকের কথা, তার দুঃখ আর সোমনাথের ক্ষমা প্রার্থনা সব কিছুই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তবে আজ মনটা একটু হালকা লাগছে। সন্ধ্যাবেলা ঠিক করলাম রঘুবীরের দোকানে গিয়ে বসবো। চায়ের দোকানে গিয়ে দেখি গ্রামবাসীরা গুছিয়ে বসে গল্প করছে। রঘুবীর হাসি মুখে বলল, বাবু, অনেক দিন পর এলেন। হ্যাঁ, আসলে অনেক কাজ ছিল তো। চায়ের কাপে সবে চুমুক দিচ্ছি, এমন সময় পাশের একজন ফিসফিস করে বলল, আপনি জানেন কাল রাতে কি হয়েছে? আমি চমকে তাকালাম। কেন, কি হয়েছে?
সে নিচু গলায় বলল, সোমনাথ কর আর নেই, কেউ ওর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। ওর পুড়ে যাওয়া দেহটা সকালে পাওয়া গেছে। মুহূর্তের জন্য কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, কে? চায়ের কাপে ধোয়া উঠছিল, আর আমার মাথায় হাজারো প্রশ্ন। সেই রাতে মানিক যা বলেছিল আর আজকের এই ঘটনা, সব যেন একটা অমীমাংসিত রহস্য হয়ে রইল।